হ্যালো গাইস, স্টিল স্টিল ডিজাইনের বিম কলাম ডিজাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ডিজাইন অফ বিম কলাম দেখব। ডিজাইন অফ বিম কলাম মেম্বার লাস্ট ক্লাস পর্যন্ত আমরা রিভিউ বা অ্যানালাইসিস টাইপের প্রবলেম দেখেছিলাম। প্রথমে দেখেছিলাম ব্রেস্ট ফ্রেমের, লাস্ট লাস্ট দুই ক্লাসে সম্ভবত আমরা আনব্রেস্ট ফ্রেমের রিভিউ বা অ্যানালাইসিস প্রবলেম দেখেছি। আর আজ দেখবো আমরা হচ্ছে ডিজাইন অফ বিম কলাম। আজ বেসিক্যালি আমরা আসলে ব্রেস্ট ফ্রেমের একটা বিম কলাম মেম্বারকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। এখানে এগেইন বিম কলাম মানে হচ্ছে যেখানে ফ্লেক্সার আছে, আবার কলাম মানে অ্যাক্সিয়াল ফোর্স আছে। তাহলে কম্বাইন্ড ফোর্স এক কথা, এখানে অ্যাক্সিয়াল কম্প্রেশনও আছে, আবার বেন্ডিংও আছে। সো বেন্ডিং বাইঅ্যাক্সিয়ালও হতে পারে, ইউনিঅ্যাক্সিয়ালও হতে পারে। সো আমরা এই ধরনের প্রবলেম দেখব আজকের ক্লাসে, এবং নেক্সট ক্লাসে, দুই ক্লাসে এই ব্রেস্ট ফর ফ্রেমের বিম কলাম ডিজাইন দেখব। তারপরের ক্লাস হয়তো ডিজাইন অফ ব্রেসিং দেখব, যে ব্রেস্ট ফ্রেম যে বলছি সেখানে যে ব্রেসিং থাকবে তার ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখব। আর এরপরের ক্লাসে আমরা আনব্রেস্ট ফ্রেমের বিম কলাম মেম্বার ডিজাইন দেখব। সো আমরা শুরু করি। ডিজাইন প্রসিডিউরটা অনেকটাই সিম্পল ডিজাইন ম্যানুয়ালের কারণে, আবারও বলবো। এবং ডিজাইন ম্যানুয়ালে আসলে এই যে এই প্রফেসরের রিসার্চ থেকে নেওয়া হয়েছে। ইনি এই যে আব্বাস আমিন মানসুর সম্ভবত প্রফেসরের নাম। উনি ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের একজন প্রফেসর, এবং এআইএসসির একজন এআইএসসি, তারপরে কাউন্সিল অন টল বিল্ডিংস এন্ড আরবান হ্যাবিটাট, এরকম অনেক বড় বড় যেসব কমিটি আছে তাদের মেম্বার। মানে এক কথায় উনি স্টেট ডিজাইনের অনেক বড় একটা ফিগার, এবং আমরা দেখবো যে ওনার আহ, এই রিসার্চ ওয়ার্ক সেটা আসলে এই বিম কলাম ডিজাইনকে কিভাবে সহজ করেছে, এবং এআইএসসি সেই সেই পদ্ধতিটা আসলে অ্যাডপ্ট করে নিয়েছে। বিকজ অফ মেনি ভ্যারিয়েবলস ইন দ্য ইন্টারাকশন ফর্মুলাস, দ্য ডিজাইন অফ বিম কলামস ইজ essentially a trial and error process. A procedure developed by Amin Mansoor in 2010 simplifies this process, especially the evaluation of trial shapes. Part 6 of the manual, design of members subject to combined loading, contains tables based on, come on, contains tables based on design aids developed by Amin Mansoor. The procedure can be explained as follows. So, আমরা চাইলেই দেখে নিতে পারি। আমার মনে হয় যেহেতু ওপেন আছে আমি একটু এখানে দেখাই। এই যে এআইএসসির ম্যানুয়ালের পার্ট 6, ঠিক আছে, আমি এখানে এই যে পার্ট 6 এ আসছি। সো 6 এ আমরা যদি এখানে ক্লিক করি, এই যে ডিজাইন অফ মেম্বার সাবজেক্ট টু কম্বাইন্ড ফোর্সেস, সো স্ক্রল ডাউন করলে আমরা দেখব এখানে কি কি ধরনের মেম্বার নিয়ে আলোচনা করা হয়েছে। কম্প্যাক্ট শেপ, নন কম্প্যাক্ট শেপ ইত্যাদিতে আমাদের মেইন ইয়েটা হবে হচ্ছে যে কম্পোজিট মেম্বার সাবজেক্ট টু কম্বাইন্ড ফ্লেক্সার, নট কম্পোজিট, এই যেটা মেম্বার্স সাবজেক্ট টু কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড অ্যাক্সিয়াল কম্প্রেশন। এরপরেই আবার দেওয়া আছে মেম্বার সাবজেক্ট টু কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড অ্যাক্সিয়াল টেনশন। সো এরকম মেম্বার আমরা সাধারণত খুব কম পাবো, যেখানে ফ্লেক্সারও আছে আবার টেনশনও আছে। আমরা মেইনলি পাবো হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারে ফ্লেক্সার এবং কম্প্রেশন। সো আমরা এটাতেই বেশি ইন্টারেস্টেড। বাট অলমোস্ট সেম ফর্মুলা এই মেম্বার আন্ডার কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড অ্যাক্সিয়াল টেনশন এটার জন্য ব্যবহার করা যাবে। সো এখানে এআইএসসির ম্যানুয়াল এখানে আসলে দেওয়া আছে, এবং এখানে এই প্রফেসর আমিন মানসুরের যে রিসার্চ সেটা টেবুলার ফর্মে দেওয়া আছে, আমরা দেখে নিব। সো এই 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 পদ্ধতিগুলো এখানে যেমন একটু বলা আছে, আবার এই বইয়েই বলা আছে, আমরা বইয়ের থেকে দেখি আর টেবিল থেকে ভ্যালুগুলো নিয়ে নিব। If we initially assume that AIS equation H1 governs, then H1 মানে হচ্ছে যে পি আর ডিভাইডেড বাই পিসি এর ভ্যালু যদি 0.2 এর চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে এই যে H1 ইকুয়েশন, রাইট? আমাদের দুইটা ইকুয়েশন আছে, মনে আছে? যে যদি অ্যাক্সিয়াল কম্প্রেশনের ইফেক্ট বেশি হয়, মানে অ্যাক্সিয়াল লোডের ইফেক্ট বেন্ডিং এর তুলনায় বেশি হয় আর কম হয়, তার জন্য আসলে দুই ধরনের ফর্মুলা। অ্যাক্সিয়াল লোডের ইফেক্ট বেশি হলে, অর্থাৎ ক্যাপাসিটির তুলনায় অ্যাক্সিয়াল লোডের পরিমাণ যদি কি বলে কম কম হয় না, কম হয়, কম হলে 0.2 এর চেয়ে কম হলে তখন হচ্ছে এই যে ইকুয়েশন, আর বেশি হলে যেখানে হাফ
এটার সাথে হাফ আর মোমেন্টের সাথে কিছু আসে না। আমার মনে হয় যে আমরা সবাই এই ইকুয়েশনের সাথে পরিচিত, যে এটা কোন ইকুয়েশন রেফার করা আছে, এখানে আবার সেটা লিখেছে। সো এইটাকে আমরা এখন দেখো একটু রিভাইজ ফর্মে লিখবো, জাস্ট এই ডিজাইন টেবিলটাকে ইউজ করার জন্য। এখানে যে এই ইকুয়েশনটাকেই রিভাইজড ফর্মে এভাবে লেখা হলো। কি করা হয়েছে এখানে, জাস্ট এই যে 1/PC-টাকে আলাদা করে নেওয়া হয়েছে, PR-টা এখানে আছে। অনুরূপভাবে 8/9 MCX, আমার মনে হয় মনে আছে তোমাদের, এই নিচের সবগুলা কিন্তু ক্যাপাসিটি আর উপরের সবগুলা হচ্ছে ডিমান্ড। তার মানে অ্যানালাইসিস থেকে লোড এবং মোমেন্ট, ডিমান্ড হচ্ছে উপরের গুলো আর নিচের গুলো হচ্ছে যে ডাইমেনশন টেবিল থেকে আমরা পিক করতে পারি, সরি এআইএসসি ম্যানুয়াল থেকে পিক করতে পারি। ক্যাপাসিটি, অ্যাক্সিয়াল ক্যাপাসিটি, মোমেন্ট ক্যাপাসিটি অ্যাবাউট এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। তো নিচের গুলো হচ্ছে ক্যাপাসিটি। সো ক্যাপাসিটি এবং এই কোএফিসিয়েন্ট গুলো একটু আলাদা করা হলো ডিমান্ডের থেকে। সো পিআর হচ্ছে যে অ্যাক্সিয়াল ফোর্স ডিমান্ড, এমআরএক্স হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট ডিমান্ড, আর এমআরও হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট ডিমান্ড। আর এমসি ওয়াই, এমসিএক্স এগুলো হচ্ছে ওয়াই এবং এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট ক্যাপাসিটি সার্টেন সেকশনের। একইভাবে এই যে পিসি যেটা, সেটা হচ্ছে ওই সেকশনের অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি। ডেফিনেটলি দ্যাটস রিলেটেড টু এ সার্টেন লেন্থ অফ দ্য কলাম, রাইট? সো পিসি কলামের লেন্থের উপরে নির্ভর করে, আবার বেন্ডিং ক্যাপাসিটি এটা হচ্ছে আনব্রেস লেন্থের উপরে নির্ভর করে। সো এইটা সেকশন, ওই সেকশনের সার্টেইন লেন্থের জন্য তার মোমেন্ট ক্যাপাসিটি এবং অ্যাক্সিয়াল ক্যাপাসিটি এটা ইন্ডিকেট করে। তো আমরা এআইএসসির ম্যানুয়াল থেকে যে ডাইমেনশন টেবিল থেকে F992 স্টিলের জন্য কি কি সেকশন অ্যাভেইলেবল যেগুলোকে আমরা কলাম হিসেবে ব্যবহার করতে পারি, সেই লিস্ট থেকে আমরা তো আসলে সিলেক্ট করব। বাংলাদেশে যেটা করা হয় সেটা তো এটার থেকে কিন্তু ডিফারেন্ট। বাংলাদেশে জাস্ট সেকশন সিলেক্ট করে তার প্রপার্টি গুলো নির্ণয় করা হয়। মানে আমরা বাংলাদেশে আসলে বিল্ট আপ সেকশন ব্যবহার করি, এদের মতো হট রোল সেকশন নয়। বাট ইউএস তে যেটা হয়, ম্যানুয়ালে যে সেকশন গুলো আছে সেই সেকশন গুলাই বিভিন্ন ফ্যাক্টরি আসলে প্রডিউস করে, এবং তুমি জাস্ট অর্ডার করলেই ওই প্রপার্টি অনুযায়ী ম্যাটেরিয়াল তোমার জব সাইটে চলে আসবে। সো এই জন্য এই পার্থক্যটা এখানে বোঝার চেষ্টা করতে হবে। সো আমার সেকশন ম্যানুয়াল থেকে আমি সেই অনুযায়ী সেকশন প্রডিউস করব। এক কথা আমি পাবো, আমি অর্ডার করলে যে যে ফ্যাক্টরি বা যে কোম্পানি থেকে অর্ডার করব, সেখান থেকে এই প্রপার্টির এই সেকশন গুলো চলে আসবে। তো তার সার্টেইন লেন্থের জন্য আমি যদি জানি যে আমার কলামের হাইট কত, ফর এক্সাম্পল 14 ফিট বা 10 ফিট, তাহলে তার অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি কত, এমসিএক্স কত, এমসিওয়াই কত, সব ক্যালকুলেট করতে পারবো আমরা এআইএসসির যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী, এবং এগুলো সব এআইএসসির ম্যানুয়ালে ইনক্লুডেড আছে। তার মানে এই ভ্যালুগুলো আমি কিন্তু জানি, যে জন্য এগুলো একটু আলাদা করা। এবং প্রফেসর আমিন মানসুর এই কাজটাই করেছেন, এই ভ্যালুগুলো বিভিন্ন সেকশনের জন্য নির্ণয় করে তার করেসপন্ডিং লেন্থের জন্য টেবুলেট করে দিয়েছেন, সেখান থেকে ভ্যালু পিক করলেই হবে। সেই 1/PC কে আমরা এখন এই যে পি লিখতে পারি, 8/9 MCX কে বিএক্স লেখা যায় যেহেতু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, আর এবং এটা বেন্ডিং এর এগেনস্ট, সেজন্য এখানে বি লিখেছে। একইভাবে 8/9 MCY, যেটাকে আমরা এই যে BY লিখতে পারি, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, এই জন্য ওয়াই, আর বি হচ্ছে বেন্ডিং এর জন্য। সো একে একে একইভাবে এই যে যেখানে পি হচ্ছে 1/P, পি ইকুয়াল টু 1/PC, বিএক্স ইকুয়াল টু 8/9 MCX, এবং বিওয়াই ইকুয়াল টু 8/9 MC, 8/9 MCY। সো এখানে আহ, এই ভ্যালুগুলা কিন্তু আমরা সার্টেইন একটা সেকশনের জন্য, এবং 1 ফিট, 2 ফিট, 10 ফিট, 20 ফিট লেন্থের জন্য কত, সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি এবং করে টেবুলেট করা থাকবে। এবং এখানে আমরা যদি এলআরএফ ইকুয়েশন ইউজ করতে চাই, তাহলে যে ফি এখানে চলে আসবে, ফি সি, এখানেও ফি বি চলে আসবে, এখানেও ফি বি চলে আসবে। সো এই স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর কাউন্ট করেই তারপরে ভ্যালুগুলো দেওয়া হবে। আমরা আরো সামনে আগাই। ইফ এআইএস ইকুয়েশন এইচ অন বি কন্ট্রোলস, তার মানে দ্যাট ইজ PR over PC is less than or equal to 2, or equivalently PR is less than 2, then use this equation। তার মানে আমি উপরেরটা ভুল বলেছি, আমার এই জন্য একটু সময় লাগছিল, কনফিউজিং মনে হচ্ছিল যে ওটা তো আসলে বড় হলে, ওইটা আসলে মোমেন্টের ইফেক্ট কম, অ্যাক্সিয়াল ফোর্সের ইফেক্ট বেশি। আর এখানে হচ্ছে মোমেন্টের ইফেক্ট বেশি, অ্যাক্সিয়াল ফোর্সের ইফেক্ট কম। সো এই সন বি ইকুয়েশন, এটার জন্য এটা একইভাবে আমরা তাহলে এটাকে মডিফাইড ফর্মে এরকম করে লিখতে পারি। সো আমরা আসলে একটা সার্টেন সেকশন সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যে এই ইকুয়েশন স্যাটিসফাই করে নাকি যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 হয়, সেটা স্যাটিসফাই করে। তাহলে সেই অনুযায়ী আমি এইচ অন বি অথবা এইচ অন এ এই ইকুয়েশনটা ইউজ করব।
তার রিভাইজড ফর্ম এক কথায়, যে যাকে আমরা এই যে ইকুয়েশন এখন 6.9 এবং ইকুয়েশন 6.10 বলছি, ঠিক আছে। টেবিল 6.1 in part 6 of the manual gives values of p, px and py for various w shapes in both LRFD and ASD format. আমরা ASD তে ASD ফলো করছি না, শুধু LRFD ফলো করছি, আমরা LRFD ভ্যালু গুলাই নিব। So for LRFD, P is equal to 1 by PC, that means PCPN. এখানে এই যে ফিবি চলে আসলো, ফিবি চলে আসলো, ঠিক আছে। ASD টা আমরা দেখছি না। এখন আমি ম্যানুয়ালে দেখাবো এই ভ্যালুগুলা, বাট ডিজাইন স্টেপ গুলো কি হবে? Table 6.1 gives values of P, Bx and By for all WCS listed in part 1 of the manual, dimensions and properties. এই যে ম্যানুয়াল পার্ট 1 এ এখানে ডাইমেনশন এন্ড প্রপার্টিস এ যত সেকশন আছে সবগুলোর জন্যই P, Bx এবং By ভ্যালু দেওয়া আছে, except for those smaller W8 sections. এগুলো আসলে খুব কলাম হিসেবে খুব কমই ব্যবহৃত হয়, এজন্য এগুলোর ভ্যালু দেওয়া নাই এখানে হয়তো। The values of CB, B1 and B2 must be calculated independently for use in the computation of MR, that means MU for LRFD. So এই যে সিবি যেটা আসলে যে রিজার্ভ বেন্ডিং স্ট্রেংথ যেটা আহ, দিয়ে নির্ণয় করি আমরা সেটা, তারপরে হচ্ছে যে ব্রেস্ট ফ্রেমের কি বলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর B1 এবং আনব্রেস্ট ফ্রেমের যে B2, এই সবগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি নির্ণয় করে নিতে হবে। আমরা এক্সাম্পল দেখবো, সো কিভাবে করতে হবে সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখন প্রসিডিউর গুলা দেখি। নাম্বার 1, সিলেক্ট এ ট্রায়াল শেপ ফ্রম টেবিল 6.1 অফ দ্য ম্যানুয়াল। তো আমি লোড, আমার অ্যাপ্লাইড লোড জানি, অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্ট জানি, বোথ এক্স অ্যাক্সিস অ্যাজ ওয়াই অ্যাক্সিস। তাহলে টেবিলের যে ম্যানুয়াল যে টেবিল, আমি এখন একটু দেখাই, এএসসির যে ম্যানুয়াল, এই ম্যানুয়ালে একটু নিচে গেলেই আমরা যে ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছি, যেভাবে বইয়ে বলা আছে ঠিক সেটাই এখানে দেওয়া। যে দেখো পি পি আর ওভার গ্রেটার দ্যান 0.2 হলে যেটা, আর লেস দ্যান হলে এটা, একই ইকুয়েশন। আবার টেনশনের জন্য যদি হয়, ফ্লেক্সারের সাথে যদি টেনশন থাকে, একই ইকুয়েশন, দেখো অলমোস্ট সেম ইকুয়েশন, ঠিক আছে। এবং এই যে বিএক্স ভ্যালু, এটা এখান থেকে ইউজ করা যাবে। জেনারেল কনসিডারেশনস ফর ভ্যালুস লিস্টেড ইন টেবিল 6.1, এখানে দেওয়া আছে কয়েকটা জিনিস আমি একটু হাইলাইট করব। যে এই ম্যানুয়ালে যে ভ্যালুগুলো দেওয়া আছে বিএক্স এর সবগুলোর ক্ষেত্রে সিবি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সিবি যদি কোনো একটা বিমের ক্ষেত্রে 1 না হয়, তাহলে কিভাবে ডিজাইন করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এক্সাম্পল সহ। সো আজকের ক্লাসে সিবি 1 ধরে একটা এক্সাম্পল দেখবো, নেক্সট ক্লাসে দুইটা এক্সাম্পল দেখবো যেখানে একটাতে সিবি এর ভ্যালু আমাদের ডিফারেন্ট নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। সো আরো আরো কথা হচ্ছে যে ভ্যালুস অফ পি, বিএক্স, বিওয়াই আর অলরেডি অ্যাকাউন্ট ফর সেকশন কম্প্যাক্টনেস এন্ড ক্যান বি ইউজ ডিরেক্টলি। এখানে সেকশন কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, সিলিন্ডার, নন সিলিন্ডার এসব কিচ্ছু করার প্রয়োজন নেই, সবকিছু অ্যাকাউন্ট করেই পি, বিএক্স এবং বিওয়াই এর ভ্যালু ক্যালকুলেটেড করা আছে, ঠিক আছে। Given that limit state or lateral torsional buckling does not apply to W shapes bent about their weak axis, values of BY are independent of unbased length and CV. মানে আমরা দেখবো যে BY এর ভ্যালু সব, এটা বিমের লেন্থের উপরে বা কলামের লেন্থের উপরে নির্ভর করে না। একটা সেকশনের জন্য BY এর ভ্যালু কনস্ট্যান্ট ফর এনি আনব্রেসড লেন্থ এন্ড এনি লেন্থ অফ কলাম, আমরা বলবো। কলামের কম্প্রেশনের ক্ষেত্রে যে আনসাপোর্টেড লেন্থ বা ইফেক্টিভ লেন্থ, আর বেন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আনব্রেসড লেন্থ, আমরা যে দুইটা ব্যবহার করি একই জিনিস কিন্তু, কারণ একই কলাম কম্প্রেশনেও আছে আবার বেন্ডিং এ আছে। সো কলামের টেবিল থেকে যখন ডেটা নিব তখন আমাকে রেফার করতে হবে ইফেক্টিভ লেন্থ বা কম্প্রেশন লেন্থ। আর হচ্ছে যখন বেন্ডিং এর ক্ষেত্রে বা বেন্ডিং টেবিল থেকে ডেটা ভ্যালু পিক করব, তখন হচ্ছে আনব্রেসড লেন্থ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে আরো বলা আছে যে ভ্যালুস অফ বিবি ইকুয়ালি অ্যাপ্লাই টু কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড কম্প্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড টেনশন। সো ক্লিয়ারলি আমরা ওই টেবিল গুলো ব্যবহার করতে পারবো। এবং দেখো কিছু ভ্যালু যে দেওয়া আছে আমি সেটা এখানে দেখাচ্ছি। সো এখানে শর্ত হলো এটা হচ্ছে A990 স্টিলের জন্য, এবং ডব্লিউ সেকশনের জন্য দেখো W44 থেকে শুরু করে যে 335, মানে হিউজ সেকশন, এগুলো অলমোস্ট 4 ফিট ইফেক্টিভ ডেপথ।
আর এই ওয়েট হচ্ছে প্রতি ফিট লেন্থে ওয়েট হচ্ছে 335 পাউন্ড, হিউজ বিম। তো এটা এই যে পি এর ভ্যালু ইন্টু 10⁻³ এটা হচ্ছে এই যে কিপস পাওয়ার -1, বিএক্স এর ভ্যালু দেওয়া আছে কিপ পার ফিট -1। একইভাবে বিওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে কোনো এক জায়গাতে, আমার মনে হয় নিচে। এই যে বিওয়াই এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? একটা সেকশনের জন্য একটা সার্টেন সেকশনের জন্য বিওয়াই এর ভ্যালু কনস্ট্যান্ট। সো টিওয়াই এর ভ্যালু কনস্ট্যান্ট, দেখো একই। টিওয়াই ইল্ডিং রাপচার দুইটার জন্যই যে কোনো একটা সেকশনের টিও টেনশনে তো টিওয়াই আর টিআর মানে হচ্ছে এখানে যে টেনশন যদি হয়, তো টেনশনে তো আর এটা ইফেক্টিভ লেন্থের উপর নির্ভর করে না বা আনবেস লেন্থের উপর নির্ভর করে না, এই জন্য দুটো ভ্যালু কনস্ট্যান্ট। সো বিওয়াই পাবো আমরা টেবিলের নিচ থেকে, আর এখান থেকে পি এবং বিএক্স এর ভ্যালু পিক করব। ফর এক্সাম্পল আমার যদি যে আনসাপ ইফেক্টিভ লেন্থ যদি 20 ফিট হয়, তাহলে তার জন্য পি এর ভ্যালু নিব এটা, এই যে এটা 0.319 ইন্টু 10⁻³ এই যে 1000 কিন্তু এর সাথে গুণ আছে, সো এটাও কেয়ারফুলি দেখতে হবে। আর যদি ভিএক্স নিতে চাই তাহলে আমাকে আনব্রেসড লেন্থ, এই যে আনব্রেসড লেন্থ দেখতে হবে। ওই একই একই প্যারামিটার, কিন্তু যেটা ইফেক্টিভ লেন্থ কম্প্রেশনের জন্য সেটাই এখানে আনব্রেসড লেন্থ হচ্ছে বেন্ডিং এর জন্য। তো তার জন্য আমরা নিব হচ্ছে তখন এই যে 0.016 ইন্টু 10⁻³ বাট ইউনিট, দেখো এখানে লক্ষণীয় ইউনিট হচ্ছে কিপ ফিটে। তাহলে আমার ওই যে ডিমান্ড যেগুলো সেগুলো অবশ্যই কিপ কিপ ফিট এরকম হতে হবে, অ্যাক্সিয়াল ফোর্স হতে হবে কিপে, ডিমান্ড হতে হবে কিপ ফিটে। যদি কিপ ইঞ্চে রাখো বা পাউন্ড ফিটে রাখো তাহলে কিন্তু রং রেজাল্ট পাবা। সো আমরা ম্যানুয়াল থেকে একটা যে কোনো একটা সেকশন সিলেক্ট করব এবং এই টেবিল 6.1 এ চলে আসবো। সেখানে এসে কি করব, দেখো ইউজ দ্য ইফেক্টিভ লেন্থ কে এল টু সিলেক্ট পি অ্যান্ড দেন ইউজ আনব্রেস লেন্থ এল বি টু সিলেক্ট বিএক্স। The constant by determines the weak axis bending strength, so it is independent of the unbraced length. The values of the constants are based on assumption that weak axis bending controls the axial compressive strength and CV equal to 1. এই টেবিল কিন্তু CV equal to 1 এর জন্য, রিমেম্বার এগেইন। CV যদি 1 থেকে ডিফারেন্ট হয় তাহলে আরো একটু কাজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল সহ দেখবো, সেই অনুযায়ী করতে হবে। তো তার মানে কি হলো, আমি পি পেয়ে গেলাম, বিএক্স পেয়ে গেলাম, বিওয়াই পেয়ে গেলাম। এখন কি করব, কম্পিউট পিপিআর, P into PR. If this is greater than or equal to 2, use interaction equation 6.9। তার মানে যে এইচ ইকুয়েশন এইচ ওয়ান ওয়ান এ সেটা ব্যবহার করতে হবে। আর যদি if PPR is greater than 0.2, use equation 6.10। 6.10 মানে হচ্ছে বেসিক্যালি ইকুয়েশন এইচ ওয়ান ওয়ান পি, ঠিক আছে? এইটাকেই যে রিফাইন্ড ফর্মে 6.10 বলেছে, আর এইচ ওয়ান ওয়ান এ এটাকে রিফাইন্ড ফর্মে ইকুয়েশন 6.9 বলছি আমরা এখানে, যে খেয়াল করে দেখো ইকুয়েশন 6.9 এই যে এটা। সো স্টেপ গুলো সহজ। এরপরে কি করতে হবে, ইভালুয়েট দ্য সিলেক্টেড ইন্টারাকশন ইকুয়েশন উইথ দ্য ভ্যালুস অফ পি বিএক্স এন্ড বিওয়াই ফর দ্য ট্রায়াল শেপ। তার মানে ওই ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, অর্থাৎ এই রেশিও ওই ভ্যালু দ্বারা পি ওয়াই মানে পি ইউ এমসিএক্স, এমসিএক্স তো না, কি এমইউএক্স এবং এমওয়াই এগুলাকে এই ভ্যালু দ্বারা গুণ করে এই এর কি বলে সামেশন একের চেয়ে কম হতে হবে, তাহলে হবে সেফ। আর যদি একের চেয়ে খুব বেশি হয়, খুব বেশি কম হয়, তাহলে হবে ভেরি কনজারভেটিভ। একের চেয়ে কম হলে সেফ, কিন্তু খুব বেশি কম হলে ভেরি কনজারভেটিভ, মানে অনেক বড় সেকশন ব্যবহার করেছে যেটা না হলেও চলে, তার চেয়ে লাইটার সেকশন ব্যবহার করা যায়, তাহলে ইকোনমি বেশি অর্জিত হবে। আর যদি এই রেশিও একের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা আনসেফ, মানে আরো বড় সেকশন দিয়ে এটাকে সেভ করতে হবে, এটা সেফ না এক কথায়, তার মানে এটা ফেল করবে ও এখানে বলাই আছে অবশ্য, ইফ দ্য রেজাল্ট ইজ নট ভেরি ক্লোজ টু ওয়ান ট্রাই অ্যানাদার শেপ বাই এক্সামিনিং দ্য ভ্যালু অফ ইচ টার্ম ইন ইকুয়েশন 6.9 or 6.10 you can again insight into which constants needs to be larger or smaller. সো আমরা ওই ভ্যালু গুলা দেখে আসলে চিন্তা করতে পারি যে কোন ভ্যালু বড় দরকার, কোন ভ্যালু কম দরকার। কিছু সেকশন আছে যেগুলা অ্যাক্সিয়াল ফোর্স বেশি ক্যারি করে কিন্তু তার মোমেন্ট ক্যাপাসিটি কম। আবার কিছু সেকশন আছে অনেক ডিপ, তাদের মোমেন্ট ক্যাপাসিটি বেশি কিন্তু ডিপ বাট লাইট হওয়ায় তার অ্যাক্সিয়াল ক্যাপাসিটি কম। সো আমার মোমেন্ট বেশি অ্যাক্সিয়াল ফোর্সের তুলনায় নাকি অ্যাক্সিয়াল ফোর্স বেশি মোমেন্টের তুলনায়, এগুলো কম্পেয়ার করে আমি আসলে যে ছোট বড় সেকশন সিলেক্ট করতে পারবো। সো এখানে প্লে করার সুযোগ আছে। Continue the process until a shape is found that gives an interaction equation
that gives an differential equation result less than 1 and close to 1, no greater than 0.9, মানে 0.9 এর চেয়ে অনেক ছোট হলেও এটা সেফ হবে, বাট ভেরি কনজারভেটিভ হবে, এক কথা আনইকোনমিক্যাল ডিজাইন হবে। সো আমার মনে হয় আমরা একটা এক্সাম্পল দেখে নেই, আর এই দুইটার, এই যে দুইটা যে কথা আছে, সেই দুইটা কথা আমরা নেক্সট এক্সাম্পলে দেখবো। সো এখানে আর আমি এক্সপ্লেন করে সময় নিচ্ছি না। এক্সাম্পল 6.7 এ বলা হচ্ছে, select a W shape of A990 steel for the beam column of figure 622. This member is part of a braced frame and is subjected to the service load, axial force and bending moments shown. The end shears are not shown. তো অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে এক কথায় নিচের ফিগারে আমরা এই যে দেখতে পাচ্ছি অ্যাক্সিয়াল ফোর্স, এটা বেন্ডিং মোমেন্ট, নিচে আরেক এন্ডেও বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে, এই যে অপর এন্ডে ইকুয়াল বেন্ডিং মোমেন্ট দেখা যাচ্ছে, ডেড লোড এবং লাইভ লোডের জন্য ইকুয়াল বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং ইজ অ্যাবাউট দ্য স্ট্রং অ্যাক্সিস and kx equal to ky equal to 1. Lateral load, lateral support is provided only at the ends. তার মানে মাঝখানে ইন্টারমিডিয়েট আর কোনো সাপোর্ট নাই এক কথায়। তাহলে আনব্রেস লেন্থ আসলে kx, যেহেতু স্ট্রং অ্যাক্সিসে বেন্ডিং, তাহলে আমাকে আনব্রেস লেন্থ kx নিতে হবে, মানে ইফেক্টিভ লেন্থ হিসেবে। সো মাঝখানে আর যেহেতু কোনো সাপোর্ট নাই, তাহলে আনব্রেস লেন্থ হবে এই পুরা লেন্থ, এক কথায় যে 16 ফিটই হবে আমার আনব্রেস লেন্থ, এলবি এর ভ্যালু। আর কেএল হচ্ছে একইভাবে কেএল এক্স ওয়াই বোথ অ্যাক্সিসের জন্য 16 ফিট। অ্যাজিউম দ্যাট বি1 ইজ ইকুয়াল টু 1। এখানে আরো একটু সহজ করে দিয়েছে এই প্রবলেমে, যে বি1 হচ্ছে 1, অর্থাৎ মোমেন্ট ম্যাগনিফিকেশন হবে না, যা আছে এটা দিয়ে করা যাবে। আমরা নেক্সট এক্সাম্পল গুলোতে মোমেন্ট ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করেই করব, দেখবা। সো শেখা হবে। তাহলে আমরা এটার জন্য কি করব, প্রথমে হচ্ছে আমাদের এই লোড এবং মোমেন্ট ডিমান্ড, যেহেতু আনফ্যাক্টরড মোমেন্ট এবং লোড দেওয়া আছে, আমরা ফ্যাক্টরড মোমেন্ট এবং ফ্যাক্টর লোড ক্যালকুলেট করে নিব। সো পি ইউ ইকুয়াল টু এই যে 1.2 ডেড প্লাস 1.6 লাইভ, যেহেতু ডেড লোড আর লাইভ লোডই শুধু এখানে দেওয়া আছে, এই জন্য এই কম্বিনেশনটাই গভর্ন করবে। 1.4 ডেড লোড নেওয়া যেতে পারে, কিন্তু সেটা গভর্ন করবে না, এই জন্য এখানে চেক করে দেখা হয় নাই। এটা গভর্ন করতে যদি ডেড লোড লাইভ লোডের তুলনায় 8 গুণের বেশি হতো আর কি, এরকম। There is no amplification of axial loads in members braced against side shear. এখানে প্রবলেমে কিন্তু বলেও দিয়েছে যে আমাদের এই বিম কলাম মেম্বারটা হচ্ছে ব্রেস্ট ফ্রেমের। আর আমরা জানি আগের ক্লাসগুলো থেকে যে ব্রেস্ট ফ্রেমে অ্যাক্সিয়াল লোডের কোনো অ্যাম্প্লিফিকেশন হয় না, শুধু মোমেন্টের অ্যাম্প্লিফিকেশন হয়। কিন্তু আনব্রেস্ট ফ্রেমে লোডেরও অ্যাম্প্লিফিকেশন হবে, মোমেন্টের অ্যাম্প্লিফিকেশন হবে। The factored moment at each end is mn/tx, যেহেতু দুই এন্ডে ইকুয়াল মোমেন্ট, সো এখানে আহ, এক একভাবেই বলেছে। আর কিন্তু যদি এমন হতো যে দুই এন্ডে আসলে ডিফারেন্ট মোমেন্ট, তাহলে যেই এন্ডে দুই এন্ডে নির্ণয় করে যেটা বড় মোমেন্ট হতো সেই মোমেন্টটা আমরা এখানে নিতাম। সো mn/tx ইকুয়াল টু হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড মোমেন্ট, দ্যাট becomes 100 ফিট কিপস ইন টোটাল। সো অ্যাক্সিয়াল লোড ডিমান্ড PU হচ্ছে 300 কিপ, MNX হচ্ছে 100 ফিট কিপস। ওয়াই অ্যাক্সিসে বেন্ডিং 0 আসলে, ওয়াই অ্যাক্সিসে মোমেন্ট 0 যেহেতু বেন্ডিং নাই। Since B1 equal to 1, the factored load bending moment is MUX equal to B1 MNTX, that means 100 feet kips. The effective length for compression and the unbraced length for bending are the same. দেখো কথাটা কিন্তু মনে রাখতে হবে, একই লেন্থ, বাট কলামের জন্য কম্প্রেশনের জন্য ইফেক্টিভ লেন্থ আর মোমেন্টের জন্য আনব্রেসড লেন্থ, ঠিক আছে। সো এটা সেমি 16 ফিট। আনব্রেসড কলামের জন্য কম্প্রেশন লোড, যেহেতু বেন্ডিং হচ্ছে এক্স অ্যাক্সিসে এবং এক্স অ্যাক্সিসে ওর মাঝখানে আর কোনো সাপোর্ট নাই, সো এটাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ, এবং দুই এন্ডে আসলে পিন থাকায় এখন কে এক্স এর ভ্যালু বলেই দিয়েছে 1। নেক্সট এক্সাম্পলে আমরা একটা দেখবো যে কে এর ভ্যালু ইকুয়াল অন সরি ইফেক্টিভ লেন্থ মেথড ব্যবহার করলে তো কে ইকুয়াল টু 1 হবে। আমরা নেক্সট এক্সাম্পলটা দেখবো, ওখানে সম্ভবত ইফেক্টিভ লেন্থ মেথড ব্যবহার করা হবে, যেখানে স্টিফনেস কম থাকবে। এনিওয়ে, so the bending moment is uniform over unbraced length, so CB is equal to 1. আমরা যে ফিগার থেকে দেখে বুঝে নিচ্ছি, দেখো দুই এন্ডে ইকুয়াল মোমেন্ট আছে, 18 কিপ ফিট 49 কিপ ফিট, 18 কিপ ফিট 49 কিপ ফিট। তাহলে এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে আসলে, এই যে এক্স্যাক্টলি এরকম। তো ইউনিফর্ম মোমেন্ট ডায়াগ্রাম হলে সিবি ইকুয়াল টু হচ্ছে 1। সিবি হচ্ছে নন ইউনিফর্ম মোমেন্টের জন্য সিবি এর ভ্যালু 1 এর চেয়ে বেশি হয়, রাইট। বেন্ডিং
সেকশন থেকে আমরা জানি। সো এখানে সিবি এর ভ্যালু হচ্ছে 1। এখন আমরা একটা সেকশন সিলেক্ট করব, ট্রাই এ ডব্লিউ শেপ। তো এখানে সেকশন বলে দিতে পারে যে সিলেক্ট W10 শেপ আর সিলেক্ট W12 শেপ, এরকম বলে দিতে পারে। আর না হলে ডিজাইনার হিসেবে তোমার জাজমেন্ট ব্যবহার করতে হবে বা তোমাকেই চুজ করতে হবে। সো ট্রাই W10 শেপ, W12 শেপও সিলেক্ট করা লাগতে পারে, W14 শেপও সিলেক্ট করতে লাগতে পারে। যদি বলে যে সিলেক্ট দ্য লাইটেস্ট শেপ, লাইটেস্ট শেপ যদি হয় তাহলে দেখা যাচ্ছে W10 এমন একটা সেকশন, ফর এক্সাম্পল এখানে যে W10 16 ট্রায়াল দিয়েছে, অথচ W12 58 সেটা কিন্তু লাইটার, আর W14 53 সেটা কিন্তু আরো লাইটার। সো ডেপথ বেশি হলে লাইট, আবার লাইট সেকশনও পাওয়া যেতে পারে। সো ডিপেন্ড করবে যে আমার কোশ্চেনটা আসলে কি টাইপের। সো এখানে ট্রায়াল দিয়েছে W10 শেপ দিয়ে, এবং ফ্রম টেবিল 6 1 ট্রাই W10/60 উইথ পি ইকুয়াল টু এত অ্যান্ড বি ইকুয়াল টু এত। আমরা এখানে দেখে নিতে পারি চাইলেই W10/60, W10 হচ্ছে অনেক পরে গিয়ে পাবো, আমার মনে হয় আমরা W10 অনেক পরের কথা, দেখেই নেই যেহেতু আমাদের ফার্স্ট এক্সাম্পল। দেখো অনেক সেকশনের এখানে ভ্যালু গুলো ক্যালকুলেট করে দেওয়া আছে, W44 থেকে শুরু করে W10 পর্যন্ত, W8 গুলো নাই এখানে। W10 এ প্রায় চলে আসছি, W10/60 আমি যদি এখন বড় করি তাহলে দেখতে পাবা। কমান, সো এই যে হচ্ছে W10/60, আমাদের জন্য ইফেক্টিভ লেন্থ কত ছিল? 16 ফিট, রাইট? ইয়েস, 16 ফিট। তো তার জন্য এই যে 16 ফিটের এগেনস্টে আমার পি ভ্যালু হচ্ছে যে 1.9 ইন্টু 10 পাওয়ার 3, আর বিএক্স এর ভ্যালু হচ্ছে 3.51 ইন্টু 10 পাওয়ার 3, আর বিওয়াই এর ভ্যালু হচ্ছে যে 6.7 ইন্টু 10 পাওয়ার 3। এই যে দেখো এখানে 10 পাওয়ার 3 আছে। সো এই ভ্যালুগুলাই এখানে পিক করে নেওয়া হয়েছে, দেখো। সো ডিটারমাইন হুইচ ইন্টারাকশন ইকুয়েশন টু ইউজ। তো আমরা পি ইন্টু পি আর করবো। এই যে পি এর ভ্যালু পেয়ে গেলাম এখানে, সেটাকে পিইউ দ্বারা গুণ করব। পিইউ পেয়েছি আমরা 300 কিপ, রাইট? আর এটা হচ্ছে যে পার কিপ, তাহলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এটা দেখলাম আমরা 0.2 এর চেয়ে বেশি। তাহলে কি, ওই যে প্রথম ইকুয়েশন যেটা এখানে অ্যাক্সিয়াল ফোর্সের ইফেক্ট বেশি, সেটাই কনসিডার করতে হবে। তাহলে আমাদের এই জন্য এই যে ইকুয়েশন হচ্ছে এটা পি পিইউ প্লাস বিএক্স এমইউএক্স প্লাস বিওয়াই এমওয়াই, এবং এই অনুযায়ী আমরা যে পি এর ভ্যালু বসালাম, বিএক্স ভ্যালু বসালাম। এখানে বিওয়াই এর ভ্যালু আসলে দেখাই নাই বা ক্যালকুলেটই করে নাই, কারণ এমওয়াই হচ্ছে 0। এই জন্য ওখানে থাকলেই বা মানে থাকলেও ওটা আসলে 0 হয়ে যেত, এই জন্য আর ওখানে গ্রাফ টেবিল থেকে পিকই করে নাই। আমরা দেখলাম যে এই ভ্যালুটা হচ্ছে 0.918, যা একের চেয়ে কম, তাহলে বলবো এটা সেফ। কিন্তু একের চেয়ে কি খুব বেশি কম? আমার কি আনইকোনমিক্যাল ডিজাইন হচ্ছে? অ্যান্সার হচ্ছে নয়। নয়, 0.9 এর চেয়ে বেশি হলেই মোটামুটি এটা সেফ এবং ইকোনমিক্যাল ডিজাইন বলা চলে। বাট এখানে আরো লাইটেস্ট সেকশন দেখানোর জন্য, আসলে এখানে শেখানোর জন্য তো তোমাদেরকে আরো কয়েকটা ট্রায়াল দেওয়াচ্ছে আর কি। দেখো, টু বি শিওর দ্যাট উই হ্যাভ ফাউন্ড দ্য লাইটেস্ট W10, ট্রাই দ্য নেক্সট লাইটার ওয়ান, এ W10/54। তাহলে আগেরটা ছিল W10/60, তার মানে প্রতি পাউন্ডে ওজন 60 পাউন্ড, প্রতি ফিটে ওজন 50 পাউন্ড, 60 পাউন্ড। আর W10/54, তার মানে প্রতি ফিট লেন্থের ওয়েট হচ্ছে 54 পাউন্ড, 6 পাউন্ড করে সেভিংস। তো আমরা এটা ট্রায়াল দিয়ে দেখতে পারি। তাহলে এআইএসসি ম্যানুয়ালে আমরা এখান থেকে তার পরের পেজে গেলেই W10/54 16 ফিট লেন্থের জন্য তার এই যে 2.12 ইন্টু 3.97, এই পি এবং বিএক্স এর ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। তো সেটা দিয়ে আমরা আবার ট্রায়াল দিলাম, দিয়ে দেখলাম যে এটা 1.03 হয় এই রেশিওটা। তাহলে এটা কিন্তু একের চেয়ে বেশি, নো গুড, এটা আনসেফ হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? ট্রাই W12 শেপ, W12/58 নিলাম, সেখান থেকে টেবিল 6 1 থেকে পি এবং বিএক্স এর ভ্যালু পিক করে দেখলাম যে এই ভ্যালু 0.917, তার মানে একের চেয়ে কম, ইটস সেফ অ্যান্ড ইকোনমিক্যাল টু। তার মানে দেখো,
10/60 এর চেয়ে W12/58 2 পাউন্ড করে কিন্তু ওয়েট কম। তার মানে এটার ম্যাটেরিয়াল কম লাগবে, আবার এটা লাইট ওয়েট হয়, হ্যান্ডেলিং এও সুবিধা হবে। ভেরিফাই দ্য ইকুয়েশন 6.9 ইজ দ্য কারেক্ট ওয়ান। এখানে যে এটা নির্ণয় করে দেখা গেল যে 0.603 এর চেয়ে বেশি, এটা আসলে প্রথমেই করা উচিত ছিল, সেটা এখানে আবার পরে করেছে। সো মানে সেফ না আনসেফ এটা না জেনে আসলে এটা করে নাই। বাট তুমি চাইলেই এই চেকটা আগে নিয়ে তারপরে এই ক্যালকুলেশন আসতে পারো। To be sure that we have found the lightest W2, try the next lighter one. A W12/53 with P equal to 2.21 into 10 to the power minus 3 and Bx equal to 3.5 into 10 to the power minus 3. So এখানে W12/53 ট্রায়াল দিচ্ছে, যেহেতু ওটাও সেফ, তাহলে হচ্ছে লাইটার সেকশনে যাওয়া যায় কিনা আমরা দেখলাম, এর রেশিও হয়ে যায় 1.0102, যেটা আসলে নট গুড। চেক আদার ক্যাটাগরিজ অফ শেপস টু বি শিওর দ্যাট উই হ্যাভ ফাউন্ড দ্য লাইটেস্ট শেপ। দেখো এখানে টার্গেটটাই হচ্ছে লাইটেস্ট শেপ সিলেক্ট করা। দ্য লাইটেস্ট W14, দ্যাট ইজ এ পসিবিলিটি উইথ এ W14/53 উইথ P ইকুয়াল টু, এটাও আমার এই যে এই ম্যানুয়াল থেকে আসছে। ডেফিনেটলি W14 উপরের দিকে গেলে পাবো, আমার এত না যে দেখাই। ফ্রম ইকুয়েশন 6.9 এই যে এই রেশিওটা হয়ে গেল 1.24 এর চেয়ে বেশি। তো একের চেয়ে বেশি হতে পারবে না। তার মানে আমরা সবচেয়ে লাইটেস্ট এবং সেফেস্ট সেকশন কোনটা পেলাম, সেটা হলো GW12/58। ঠিক আছে, এটা এই যে এই সেকশনটা। তো এটাকে আমরা এখন ডিজাইন হিসেবে নিতে পারি। কেউ একজন যদি ডিজাইন করার সময় এই যে প্রথম সেকশন W10/60কেই নিয়ে নেয়, যে আমি এই 2 পাউন্ড সেভিংস করতে চাই না, করতে পারে কিন্তু। সো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে সিবি যদি 1 না হয়, যে সিবি 1 না হলে তাহলে সেক্ষেত্রে কিভাবে ডিজাইন করব, আবার ওই যে B1 না হলে সেটা কিভাবে ডিজাইন করব, এগুলো দেখব। এখানে একটু পড়ি। Although the absolute lightest W shape was found in example 6.7, in many cases a specific nominal depth such as 12 inches is required for architectural or other reasons. Example 6.9 illustrates the design of a beam column of a specific depth. মানে এখানে ডেপথ আর্কিটেক্ট সাহেব অনেক সময় লিমিট করে দিবেন, যে আমরা এখানে খুব লম্বা ডেপথ কলাম চাই না, মানে বেশি ডেপথের কলাম চাই না। 12/12 ম্যাক্সিমাম কলাম সাইজ হচ্ছে 12 ইঞ্চ। তো আমরা জানি ডেপথ সাধারণত কলামের বেশি হয় উইডথের তুলনায়, রাইট? সো এরকম এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে পর্যন্তই।